হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আজকেও মার্কেট অনেকটা ডিপ করেছে, এরকমই হচ্ছে। সপ্তাহের শুরু ভালো করছে, তারপরে বুধবার পর্যন্ত মোটামুটি ঠিক থাকছে, বৃহস্পতিবার ফল, আবার শুক্রবার ফল। আগের সপ্তাহে তার আগের সপ্তাহে একদম সেমই হয়েছিল এরকম। তো আজকেও সেরকমই হলো। তো নিফটিও বেশ ভালো পড়েছে, আর অন্যান্য স্টক নিফটির মধ্যে প্রায় সব স্টকই পড়েছে। একমাত্র ওএনজিসি দেখলাম 3% বেড়েছে। ওএনজিসি নিয়ে আমি এই চ্যানেলে আগে আলোচনা করেছিলাম। আমাদের টার্গেট প্রাইস তো অলরেডি হিট করেই গেছে, তারপরেও বেড়েছে, তো তাতে কিছু যায় আসে না। তো নিফটি যেখানে আজকে ক্লোজ করলো, আবার কিন্তু আগের দিনের যে সাপোর্টটা, ক্রুশিয়াল সাপোর্ট ছিল, ঠিক সেই জায়গাতেই ক্লোজ করেছে। আপনাদের চার্টে দেখাচ্ছি। তো এই সাপোর্টটা ভাঙলে কিন্তু মার্কেট আরও নিচে চলে যেতে পারে। কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস, কোনো টেকনিক্যাল অ্যানালিসিসই কিন্তু ফুল প্রুফ না। টেকনিক্যাল অ্যানালিসিস একমাত্র এই জন্যই যে আপনি কিছুটা আগে থেকে আভাস পান। তো এটাকে 100% ফুল প্রুফ ধরে চলাটা ভুল। তো সবসময় এর ভুল ভ্রান্তি থেকেই থাকে। তো যেটা নিফটির চার্টে যেটা অলরেডি প্যাটার্ন ফরমেশন হয়ে আছে, কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন, এবং তার ভেতরে রিভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হয়ে আছে। তো আমার মনে হয় যে মার্কেট ডেফিনেটলি এখান থেকে কামব্যাক করবে। তো এটা প্রচণ্ড পেনফুল সিচুয়েশন, একবার করে বাড়ছে, একবার করে কমছে, এবং সপ্তাহের শেষে এমন কমছে ওভারঅল পোর্টফোলিওতে কিন্তু 1-2% করে আরও আগের সপ্তাহের থেকে নেগেটিভ হয়ে যাচ্ছে। তো নিফটির চার্টে যদি আমরা যাই, দেখুন আজকে যেখানে ক্লোজ করলো, ঠিক এক্স্যাক্টলি যেটা 25শে নভেম্বর, এখানে 6ই নভেম্বর 2025-এ যেখানে ক্লোজ করেছিল সেই জায়গায়, এই জায়গাটাতে একটা বড় সাপোর্ট আছে। আমি আগের দিনেও বলেছিলাম, যেদিন আইটি সেক্টর হিউজ পড়ে, দেখুন এই ডেটটায় 16ই ফেব্রুয়ারি, এই জায়গা থেকে কিন্তু নিফটি আবার 1, 2, 3, 4 ডেজ, 4 দিন কিন্তু ব্যাক করে ওপরে ওঠে, আবার আজকে ফল। তো কালকে কিন্তু এটা টেস্টিং জোন। তো আমার মনে হয় এখান থেকে ঘুরে যাওয়াই উচিত। আর যদি না ঘুরে, তাহলে মার্কেট কিন্তু মোটামুটি আরও 24,700, মানে এখান থেকে যদি ফল হয় নিফটি, তাহলে নেক্সট সাপোর্ট লেভেল কিন্তু কাজ করবে মোটামুটি এইসব জায়গা পর্যন্ত, মানে 3.28, মানে 3.5% কিন্তু মার্কেট আরও পড়বে। আর এখান থেকে যদি রিবাউন্ড করে, তো মার্কেট এখানে যেটা প্যাটার্ন বানাচ্ছে, তো সেই জায়গাতেই ফিরবে। তো এটা নিফটির চার্ট। এবার স্মল ক্যাপ বা মিড ক্যাপ স্টকে ভোলাটিলিটি আরও বেশি দেখা যায়, তো সেক্ষেত্রে সেখানে আরও ওঠানামা হবে। তো কিছু কোশ্চেন অ্যান্সার অনেক দিন ধরে জমা ছিল, আপনারা অনেকে অধীর আগ্রহে বসে আছেন যে কোশ্চেন অ্যান্সারগুলোর একটু আমি যদি উত্তর দিই। তো আমি জাস্ট আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করছি। তো দেখুন এখানে কোশ্চেন ছিল, আগের দিনের কিছু কমেন্ট দেখলাম। সুভাশিস গড়াই লিখছেন, খুব সুন্দর একটি আলোচনা, ইউটিউবে এরকম ভিডিও পাওয়া যায় না। তো থ্যাংক ইউ, আমার আলোচনা ভালো লাগে। আরেকজন লিখছেন মনোজ কুমার মণ্ডল, ইউর ভ্যালুয়েবল ডিসকাশন ইজ কোয়াইট অ্যাপ্রিসিয়েবল, থ্যাংক ইউ। আরেকজন লিখছেন থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর ইউর ভ্যালুয়েবল ডিসকাশন, সব থ্যাংক ইউই আছে। তো একজন লিখছেন থ্যাংক ইউ স্যার, অনেক ভরসা পেলাম। তো থ্যাংক ইউ, আপনারা এরকমভাবে আমাকে সাপোর্ট দিচ্ছেন। কিছু কোশ্চেন অ্যান্সার ছিল এখানে। একজন লিখছেন এসবিআই কন্ট্রা ফান্ডের ফিউচার কেমন হবে, সুভাষ সরকার। তো দেখুন, এসবিআই কন্ট্রা ফান্ড ভালো ফান্ড, আপনি কন্টিনিউ করতে পারেন যদি আপনার থাকে। কিন্তু আমি আপনার জায়গায় থাকলে, মানে আমি ইনভেস্টকো ইন্ডিয়া কন্ট্রাকে বেশি প্রেফার করি, কারণ ইনভেস্টকো ইন্ডিয়া কন্ট্রার রিস্ক রেশিও অনেক বেটার এসবিআই কন্ট্রার থেকে, এবং কনসিস্টেন্ট পারফরমেন্স, এবং ফান্ড ম্যানেজারও খুব ভালো। তো ইনভেস্টকো ইন্ডিয়া কন্ট্রা ফান্ডটাও আপনি একবার দেখতে পারেন। তারপরে এখানে আরেকজন লিখছেন, এখানেও থ্যাংক ইউ ফর ইউর ভ্যালুয়েবল ওপিনিয়ন, এইগুলো সব থ্যাংক ইউ মেসেজ আছে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের যে এরকম আপনারা পাশে থাকছেন। এবার নয়ন কুণ্ডু অনেক দিন আগে লিখেছিলেন, স্যার সুজলন সম্পর্কে কিছু তথ্য দিন। আর একজন লিখছেন, আপনি 2 দিন ভিডিও দেননি কেন, সুজলন নিয়ে যদি কিছু বলেন, অনেকটা লসে আছি। তো দেখুন, সুজলন নিয়ে আমি সুজলন খুব একটা ট্র্যাক করি না, এটা রিনিউয়েবল এনার্জির ওপরে স্টক। তো লাস্ট কোয়ার্টারের রেজাল্ট খুব খারাপ ছিল, সেই জন্য ভালো রকম ফল হয়েছে। তো আমার মনে হয় সুজলনকে অ্যাভয়েড করে সুজলনেরই, মানে যেগুলো পিয়ার কম্পিটিটার, যেমন এবিবি বা ভেল, এই জাতীয় সলিড ফান্ডামেন্টাল স্টকে ট্রেড করা উচিত বা ইনভেস্টমেন্ট করা উচিত। তো হয়তো ইন ফিউচার সুজলন এখান থেকে অনেকই বাড়তে পারে, কিন্তু যেহেতু কোম্পানিটা আমি ট্র্যাক করি না, সেইভাবে আমি বলতে পারবো না। এবং আমার নিজস্ব যেটা স্টাইল আমি মেনটেন করি, আমি খুব সলিড ফান্ডামেন্টাল স্টককেই চুজ করি। সেই স্টকে টেকনিক্যাল টার্গেট দেখে আমি ফ্লাকচুয়েশনে ট্রেড করি, মানে স্টকটার ফান্ডামেন্টালি কিন্তু গুড কোয়ালিটি হতে হবে। মানে আমার স্টপ লস স্টক সিলেকশনেই, মানে আমি প্রাইস দেখে, প্রাইস নিচে গিয়ে স্টক আর বিক্রি করি না,
আমি স্টক সিলেকশনের সময় যে প্যারামিটারগুলো লাগাই সেগুলো যেন সলিড স্টকেই আমি ইনভেস্টমেন্ট করব বা ট্রেড করব। এবার সেখানে যেটা ফিয়ার গ্রিড অনুযায়ী প্রাইস ফ্লাকচুয়েশন হচ্ছে, সেই ফ্লাকচুয়েশনের বেনিফিটটা আমি নিই। তো এখানে মাল্টি ব্যাগার খুঁজে পাওয়া খুবই কঠিন ব্যাপার বলেই মনে হয়, কেননা যতক্ষণ না আপনার নেটওয়ার্থ মোটামুটি 300-500 crore ওপরে যাচ্ছে, মানে আপনি ওই ধরনের লেভেলের ইনভেস্টার না হচ্ছেন, আর যতদিন না আপনি প্রমোটারের সঙ্গে বসছেন, কোম্পানি ভিজিট করছেন, ততদিন কিন্তু মাল্টি ব্যাগার খুঁজে পাওয়া খুবই টাফ। সেক্ষেত্রে আমাদের ছোট ছোট ট্রেডে কম্পাউন্ডিং করে যেতে হবে, যেটা আমার যেন কম্পাউন্ডিং 20% 30%-এর কাছাকাছি থাকে, সেই রেটে কম্পাউন্ডিং হলে আমাদের ওয়েলথ বাড়বে। তো এটাই আমার নিজস্ব স্টাইল। এবার আপনি বা আপনারা মাল্টি ব্যাগার খোঁজার জন্য চেষ্টাও করতে পারেন, সেটা আপনাদের ওপরে নির্ভর করবে। এখানে আরেকজন লিখছেন নয়ন কুণ্ডু, আবার লিখেছেন স্যার আইটি সেক্টর বর্তমান অবস্থার কথা বিবেচনা করে আইটি বিজে কি ইনভেস্ট করা যেতে পারে? আপনার মূল্যবান পরামর্শের অপেক্ষায় রইলাম। দেখুন, আইটি বিজে আপনি ইনভেস্টমেন্ট করতেই পারেন। তার থেকে আমি বলবো আপনি যদি টেকনোলজি ফান্ড কেনেন তাহলে আপনি আরও ভ্যারাইটি পাবেন। সেখানে ফান্ড ম্যানেজারও থাকবে, রেশিও অ্যাকচুয়ালি কোন আইটি স্টক নেবে, কোন আইটি স্টক বের করবে তার উপর নির্ভর করবে। তো আমি ডেফিনেটলি প্রেফার করি থ্রু টেকনোলজি ফান্ড আপনি ইনভেস্টমেন্ট করুন, আইটি বিজের থেকে আমার মনে হয় ভালো হবে। এখানে আরেকজন কোশ্চেন করেছেন, স্যার অনেক দিন পরে ভিডিও দিলেন, সব ভালো তো? স্যার পেজ ইন্ডাস্ট্রি 2 বছরের জন্য কত পার্সেন্টেজ রিটার্ন দিতে পারে প্লিজ জানাবেন। তো পেজ ইন্ডাস্ট্রি খুবই ভালো জায়গায় আছে, যেহেতু আমেরিকার সঙ্গে ট্রেড ডিল হয়েছে, তো যেসব মানে এক্সপোর্টগুলো রুকে গেছিলো পেজ ইন্ডাস্ট্রির, সেগুলো আবার খুলতে চলেছে। তো আগামী দিনে আমার মনে হয় পেজ ইন্ডাস্ট্রি এখান থেকে অনেকটাই ওপরে যাবে। তো লাইফ টাইম হাই পর্যন্ত যদি যাই তাহলে আপনি ভালো রকম গেন পাবেন, ওভার মানে 50%-এর ওপরে গেন আসতে পারে 1-2 বছরের মধ্যে। যদি 2 বছরেও 50% গেন আসে তো 25%-এর কাছাকাছি সিএজিআর আসে, তো ডেফিনেটলি আমার মতে ভালো হবে। এখানে আবার আরেকজন কোশ্চেন করেছেন উইপ্রো কি এখন নেওয়া উচিত হবে? একদমই উচিত হবে। উইপ্রো অনেকটাই নেমে এসছে, ভালো স্টক আপনি নিতে পারেন। আরও কিছু কমেন্ট দেখছিলাম লাস্ট ভিডিওতে, থ্যাংক ইউ স্যার, দারুণ স্যার। মৌসুমি খান লিখছেন দারুণ শিক্ষণীয়, আগের ভিডিওটিতে আর কি কমেন্ট দিয়েছেন। 5 পয়সা যবে থেকে নিয়েছি তবে থেকে তো ডাউন আছে, কি করব 5 পয়সা? দেখুন, 5 পয়সা ক্যাপিটাল একটা ফান্ডামেন্টালি খুব ভালো স্টক। আমি যে রিজনে আপনাদের কিনতে বলেছিলাম সেই রিজনে এখনও আমি স্টিক হয়ে আছি, এবং আমি যে শর্ট টার্ম টার্গেট দিয়েছিলাম আমি বলার পরেও, এই চ্যানেলে আলোচনা করার পরেও 5 পয়সা ক্যাপিটাল কিন্তু প্রায় 15% মতো আপমুভ দেখিয়েছিল, ওখান থেকে আবার পরে ডাউনে এসছে, মানে যে জায়গায় বলেছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে আছে। তো শর্ট টার্ম টার্গেট আমাদের অলরেডি অ্যাচিভ হয়ে গেছে, কিন্তু লং টার্ম টার্গেট যেখানে দিয়েছিলাম সেখানে ডেফিনেটলি যাবে। তো স্টক মার্কেটে ধৈর্য একটা মানে ক্রুশিয়াল পার্ট, এখানে আপনার পেশেন্স থাকতেই হবে। স্টক মার্কেট জানে না যে আপনি আর আমি 5 পয়সা ক্যাপিটাল কিনে বসে আছি। তো এটা আমাদেরই একদম নিজেদের ডিসিশানে স্টিক থাকতে হবে, কনভিকশন থাকা জরুরি। তো এখানে ইন জেনারেল লাইফে ডিসিপ্লিন যদি আপনি হন বা ডিসিপ্লিন মেনটেন করতে পারেন, বা আপনার মধ্যে যদি সেই কনভিকশন থাকে, তবেই ডেফিনেটলি রিটার্ন পাবেন। কেন স্টক মার্কেটের ভোলাটিলিটি কিন্তু আপনাকে তছনছ করে দেবে। তো কখনো আপ হবে, কখনো ডাউন হবে। তো আমি এই চ্যানেলে বারবারই বলি, আমি কোনো রেকমেন্ডেশন করি না, আপনার কথায় আপনি দয়া করে কিনবেন না, আপনি নিজে রিসার্চ করে কিনবেন এবং আপনার অ্যাডভাইজারের সঙ্গে কনসাল্ট করবেন। কেননা এন্ড অফ দ্য ডেতে প্রফিটও আপনার, লসও আপনার। আপনি এই চ্যানেলে একমাত্র আমার কাছে শিখতে পারেন, আমি এখানে আমার নলেজ অনুযায়ী আপনাদের শেখাতে থাকবো। এবার নিজে রিসার্চ করে আপনি কিনবেন। তো আপনার জন্য আমি বলছি যে 5 পয়সা ক্যাপিটাল আমি এখনও বলছি, তো এটা অনেক ওপরে যাওয়ারই সম্ভাবনা আছে। এখানে একজন লিখছেন, সৌভিক সাহা লিখছেন, এখন প্রাইভেট ব্যাংকের থেকে পিএসইউ ব্যাংক অনেক বেটার, এখন আন্ডার ভ্যালুড পিএসইউ ব্যাংক। এক্স্যাক্টলি, আপনি ঠিক কথাই বলেছেন। আমি আগের ভিডিওতে তাই বলেছি যে প্রাইভেট ব্যাংকে আমি দেখিয়েছিলাম কোটাক মহিন্দ্রা ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, আইসিআইসিআই ব্যাংকে চার্ট প্যাটার্ন, চার্ট ফরমেশন হয়ে আছে, কিন্তু লাইফ টাইম হাইয়ের কাছে হয়ে আছে। তো আমি কসাস মানে মেনটেন করতে বলেছি। সে জায়গায় পিএসইউ ব্যাংক অনেক আন্ডার ভ্যালুড হিসেবে ট্রেড করছে। পিএসইউ ব্যাংক এখান থেকে ডেফিনেটলি ওপরে যাওয়ার বিরাট চান্সেস আছে। তো সেই কথাই আমি বলেছি। এবং প্রাইভেট ব্যাংকের মধ্যে আমি ডিসিবি ব্যাংকের কথা বলেছিলাম, যেটা অন্য বড় ব্যাংকের থেকে অনেক ছোট ব্যাংক, কিন্তু ভালো চার্ট ফরমেশন এবং আর্নিং অনুযায়ী অনেক নিচে ট্রেড করছে। তো সেটাও আপনারা দেখতে পারেন। তো এইগুলোই ছিল মোটামুটি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। তো এখানে আরেকজন লিখছেন নুরুল ইসলাম হক,
লিখছেন থ্যাঙ্কস স্যার, আজকে কমেন্টের উত্তর দিলেন না। তো উনি প্রায়ই কমেন্ট করেন, আমি দেখেছি। দেখুন নুরুলবাবু, আপনি আমার ভিডিও দেখেন, খুবই ভালো লাগছে, মানে ভালো লাগে। তো প্রত্যেক দিনই কমেন্টের উত্তর দেওয়া যায় না। আমি ডিফারেন্ট টপিকে আলোচনা করি, তো আমি প্রত্যেক কমেন্টই পড়ার চেষ্টা করি এবং আমি চেষ্টাও করব যে পরের থেকে যে অন্তত 2-3টে ভিডিওর পরে আগের কমেন্টগুলো সব অ্যান্সার দেওয়া, যেমন আজকে আমি দিলাম। তো প্রত্যেক দিনই কমেন্টের অ্যান্সার দেওয়া খুবই মুশকিল। তো আপনারা যেভাবে আমাকে ব্লেসিংস দিচ্ছেন এবং ভালোবাসছেন, তো এইভাবেই ভালোবাসতে থাকুন, এইভাবে ব্লেসিংস দিতে থাকুন, যেন আমিও আরও এগিয়ে যেতে পারি। তো আজকের জন্য এটুকুই। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। কালকে আমি আবার একটা নতুন ভিডিও বানাবো, তো সেখানে ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে। তো আপনারা অপেক্ষা করুন, আপনারা কালকেই আবার ভিডিও পাবেন। তো এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর বন্ধুদেরও সাবস্ক্রাইব করাবেন। তো পরের ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।